প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে জীববিজ্ঞান এর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে পঞ্চম অধ্যায়টি হলো খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এই খাদ্য, পুষ্টি, পরিপাক অংশের প্রথম অংশ আজকে আমরা তোমার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখবো যে এই মহামারী করোনার মাঝে তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে করবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবে। এবং আজকে আমরা যে বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আর ক্লাসটি শুরু করার আগে অবশ্যই খাতা এবং একটি কলম নিয়ে বসবে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা লিখে রাখতে পারো। আর মূল ক্লাস শুরু হওয়ার আগে আমি মোহাম্মদ রাসেল হোসেন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, পালংতুলা গুরুদাস সরকারি বিদ্যালয়, শরীয়তপুর। চলো আমরা মূল ক্লাসটা দেখছি। দেখো, প্রথমেই আছে উদ্ভিদের খনিজ পুষ্টি, অর্থাৎ প্লান্ট মিনারেল নিউট্রিয়েন্ট। অর্থাৎ উদ্ভিদ মাটি, বায়ু এবং পানি থেকে যে স্বাভাবিক বৃদ্ধি, শরীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য যেসব উপাদান গ্রহণ করে, তাই উদ্ভিদ পুষ্টি। এই সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে, তাই এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। এর 16টি উপাদানকে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। অর্থাৎ যতগুলো উপাদান উদ্ভিদ মাটি, পানি ও বায়ু থেকে নিয়ে থাকে, তার মধ্যে 16টা উপাদানকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান। এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট হলো গৌণ উপাদান, যেগুলো সামান্য পরিমাণে লাগে, এর পরিমাণ আছে 6টা। আর ম্যাক্রো উপাদান, যেটা বেশি পরিমাণে থাকে, তার উপাদান আছে। আমরা মাইক্রো এবং ম্যাক্রো উপাদান সম্পর্কে একটু জেনে আসি। ম্যাক্রো উপাদান হলো ওই সকল উপাদান যেগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। এই ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান কাকে বলবো? যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয়, তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রো উপাদান বলা হয়। এদের ভিতরে আছে 6টি উপাদান। ঠিক এই 10টা উপাদানকে আমরা, দেখো এই 10টা উপাদান আসলে কি কি রয়েছে। তাহলে এই 10টা উপাদানের মধ্যে প্রথমে যে আহ এখানে 5টা উপাদান দেওয়া হয়েছে, সেই 5টা হলো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। এরপরে আমাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ ও ফসফরাস। এই 10টা উপাদানকে তোমরা একটু ছন্দের
মাধ্যমও মুখে রাখতে পারো, মনে রাখতে পারো। যেমন কোনো হাসি নেই ওই সোনার মুখে, কেবলই কান্নায় ফেটে পড়ে। যদি তোমরা এই ছন্দটা একটু মনে রাখো, তাহলে দেখবে ছন্দের সাথে সাথে তুমি উপাদানগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবে। যে কোনো হলো কার্বন, হাসি দ্বারা তুমি বোঝাচ্ছ হাইড্রোজেন, এই হলো নাইট্রোজেন, ও দ্বারা তুমি অক্সিজেনকে বোঝাচ্ছ, আর সোনার এস, এরপরে সোনার মুখে ম্যাগনেসিয়াম, কেবলিকে কান্নায় ক্যালসিয়াম, এটি ফসফরাস বা লৌহ, পরে লৌহ এবং পরে হলো ফসফরাস। এই 10টা উপাদান আমাদের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য পরিমাণে একটু বেশি লাগে। এই জন্য এই 10টা উপাদানকে একাত্রে বলা হয় ম্যাক্রো নিউট্রেন্ট। আর বাকি আমাদের যে মাইক্রো নিউট্রেন্ট বা গৌণ উপাদান, অর্থাৎ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন তাদেরকে ম্যাক্রো নিউট্রেন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। ম্যাক্রো নিউট্রেন্ট 6টি, যথা ম্যাঙ্গানিজ, বোরন, কপার, ক্লোরিন, জিঙ্ক এবং মলিবডেনাম। এই 6টা উপাদানকে একাত্রে বলা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। অর্থাৎ এগুলো খুব সামান্য পরিমাণেই উদ্ভিদের জন্য দরকার হয়ে থাকে। এরপরে আমরা যে জিনিসটা যে এটা দেখবো সেটা হলো উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, অর্থাৎ কোন কোন উপাদান উদ্ভিদের যদি ঘাটতি হয়, কম পায়, তাহলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাহলে প্রথমেই আমরা দেখবো নাইট্রোজেন। নাইট্রোজেনের যদি আমরা নাইট্রোজেন উদ্ভিদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই নাইট্রোজেন আমাদের ম্যাক্রো উপাদানের একটি। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন হয়। ক্লোরোফিলের অভাবে পাতা সবুজ রং এবং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। কারণ ক্লোরোফিল ছাড়া অন্য বর্ণ কণিকা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ, আর পাতার হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। তাহলে তোমরা বুঝলে যে নাইট্রোজেন যদি আমাদের না থাকে, পাতার ভিতর যদি অভাব দেখা যায়, তাহলে যে রোগটা হয়ে থাকে সেটা হলো ক্লোরোসিস। এরপরে ফসফরাস। ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায় এবং পাতার মৃদু অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা, ফুল, ফল ঝরে পড়ে যেতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদটি খরপাতার হয়। অর্থাৎ নাইট্রোজেনের অভাব হলে মেইনলি যেটা হয়, পাতাটা বেগুনি হয়ে যাবে, অর্থাৎ হলুদ। প্রথমে ক্লোরোসিস হলে যেটা হলুদ হয়ে যায়, এবং ফসফরাসের অভাব হলে পাতাটা বেগুনি হয়ে যাবে। এরপর আছে পটাশিয়াম। পটাশিয়ামের অভাব হলে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়ে যায় এবং মৃত অঞ্চল সৃষ্টি করে, বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। এরপর আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাব যদি হয়, তাহলে ফুল ফোটার সময় কাণ্ডটা শুকিয়ে যাবে। এমনিতে স্বাভাবিক সময় ফুলের স্বাভাবিক সময় তেমন লক্ষণ দেখা যায় না, কিন্তু যখন ফুল ফোটে তখন কাণ্ডটা শুকিয়ে যাবে। তাহলে এটা হলো মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে।
তারপর আছে ম্যাগনেসিয়াম। পাতার শিরাতে ক্লোরোসিস হয়ে থাকে, অর্থাৎ আমাদের বৃন্তর উপরের যে চ্যাপ্টা অংশটা, যেটাকে আমরা পত্রফলক বলি, সেই পত্রফলকের ভিতরে যে শিরা থাকে সেই শিরার ক্লোরোসিস হয়ে যাবে, অর্থাৎ শিরাটা হলুদ হয়ে যাবে। লৌহ বা আয়রন, আয়রনের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হলুদ হয়ে যায়, তবে পাতা সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথমে হালকা সবুজ হয় এবং পরবর্তীতে ক্লোরোসিসে রূপান্তর হয়। সালফার, সালফারের অভাবে সালফারের অভাবে উদ্ভিদের একটি আহ, অত্যন্ত পরিচিত রোগ, যেটাকে ডাইব্যাক বলা হয়, এই ডাইব্যাক রোগ হয়ে থাকে। তোমরা জানো যে আহ, মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে পারে, যাকে ডাইব্যাক বলা হয়। অর্থাৎ কাণ্ড বলো, ফুল বলো, পাতা বলো, যার শীর্ষ, সেই শীর্ষ থেকে প্রথমে শীর্ষ কোষগুলো মারা যাবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। বোরন, উদ্ভিদের উদ্ভিদের শরীরে যদি বোরনের অভাব হয় তাহলে পাতা বিকৃত হয়ে যাবে। এগুলো হলো আমাদের পুষ্টি উপাদান, যে পুষ্টি উপাদান ছিল সেই পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ অথবা রোগ। এরপরে আমরা যে দেখবো হলো আমাদের খাদ্য। খাদ্য কাকে বলে? খাদ্য হলো শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে শক্তি বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে, এক কথায় দেহের পুষ্টি সাধন করে, সেই সকল আহার্য বস্তুকে খাদ্য বলা হয়। এরপর হলো পুষ্টি। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করে থাকে। এগুলোকে বলা হচ্ছে পুষ্টি। এরপরে খাদ্যের যে মূল উপাদান, সেই মূল উপাদানকে, খাদ্যের উপাদান এবং উৎসকে দেখা যাচ্ছে। এর ভিতরে আমরা যদি সমগ্র খাদ্যকে বিশ্লেষণ করি তাহলে খাদ্যের মোট 6টা উপাদান আমরা দেখতে পাবো। এই 6টা উপাদানকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। এই দেহ পরিপোষক খাদ্য যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে পরিপোষক খাদ্যের মধ্যে আছে আমিষ, শর্করা এবং স্নেহ। তোমাদেরকে একটু যদি আমিষ সম্পর্কে বলি তাহলে আমিষ হলো দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে। এছাড়া আমিষকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি, যে আমিষ বা প্রোটিন জাতীয় যে খাদ্য, সেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। আমিষে থাকে 16 ভাগ নাইট্রোজেন থাকে এবং আমিষের সামান্য পরিমাণে সালফার, ফসফরাস, আয়রনও থাকতে পারে। আমিষের উৎস যদি একটু কথা বলি তাহলে আমিষের উৎস হলো আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, ডিমের বেশি, শুটকি মাছ, চীনাবাদাম ইত্যাদি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। সেই আমিষের উৎসকে আবার দুটো ভাগে ভাগ করা হতে পারে, একটা হলো প্রাণিজ আমিষ, আর একটাকে বলবো আমরা উদ্ভিদ আমিষ। এরপরে আছে আমাদের শর্করা। শর্করা হলো দেহের শক্তি উৎপাদনে আহ, শর্করা সহায়তা করে। আর এই শর্করার মৌলিক উপাদানও
হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। ফলের রসে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদিতে স্টার্চ ইত্যাদি জাতীয় শর্করা খাদ্যের থাকে। এরপরে আমাদের আছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার, যে তাপ ও শক্তি উৎপাদনে করে থাকে এই স্নেহ জাতীয় খাদ্য মানে খাবার। চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে এই উপাদানটির মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা। এই উপাদানটি পাকস্থলীতে অনেকক্ষণ থাকে, তাই তখন ক্ষুধা পায় না। দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে। তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, মাংসপেশিতেও প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে। চর্বির যদি আমরা উৎস একটু দেখি তাহলে দেখবো যে চর্বিকে উৎসকে দুটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে উদ্ভিদ চর্বি জাতীয় পদার্থ আর প্রাণী চর্বি জাতীয় পদার্থ। উদ্ভিদ চর্বি জাতীয় পদার্থ হলো সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী ইত্যাদি হলো উদ্ভিদ চর্বি। প্রাণীর চর্বি হলো ঘি, ডালডা ইত্যাদি প্রাণীর চর্বি। এরপরে দেখো যে আমাদের দেহের সংরক্ষক খাদ্য উপাদান হচ্ছে তিনটি। এক নম্বর আছে ভিটামিন প্রতিরোধে। ভিটামিন আসলে কি করে? রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এই ভিটামিন সম্পর্কে যদি একটু তোমরা জানতে চাও তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনে প্রয়োজনীয় ভিটামিনের পরিমাণ খুব সামান্য হলেও এটি গুরুত্ব অপরিসীম। দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক। সুষম খাদ্যের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তবে নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা যাবে। এই ভিটামিনকেও আমরা কয়েকটা প্রকারের ভিটামিন আমরা দেখতে পাবো। তার মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে। এই জাতীয় যে ভিটামিনগুলো আছে আমরা ভিটামিন সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এর আগে আমরা খনিজ লবণ ও পানি সম্পর্কে জেনে আসি। খনিজ লবণ হলো বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে। এটি আসলে দেহকোষ এবং দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যকীয় একটা উপাদান। মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি থাকে। এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে আবার কখনো মানবদেহে বিভিন্ন লবণ হিসাবেও থেকে থাকে। খনিজ লবণ দেহ গঠনে এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে, যেমন হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি একটি অপরিহার্য উপাদান। আমরা দুধ, তারপরে দই, ছানা, পনির, ছোট মাছ, নানা রকম ডাল, সবজি, তারপর ঢেঁড়স এগুলো থেকে মূলত আমরা খনিজ লবণ পেয়ে থাকি। এরপরে আসো পানি। দেহের পানি এবং তাপের সমতা রক্ষা করে। তাহলে দেহের যদি পানি তাপের সমতা রক্ষা করার জন্য মেইনলি ব্যবহৃত হয়। আর পানির অপর নাম জানো যে জীবন। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই পানির স্থান। দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য। দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ ছাড়া পানি চলতে আহ অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। দেহের
পানির কাজগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। দেহ গঠনে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমনে। এই ৩টে ভাগে আমরা পানির সেই পানির কাজটাকে ভাগ করতে পারি। এরপরে আমরা দেখব ভিটামিনের সম্পর্কে একটু বিস্তারিত। তাহলে আমরা ভিটামিনকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে সেমি দ্রবণীয় ভিটামিন। এখন পানিতে যে ভিটামিন, যে দুটা ভিটামিন হয় সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। যে ভিটামিন বি কমপ্লেক্সটা আসলে কোথায় কোথায় থাকে? ভিটামিন বি কমপ্লেক্স ইস্ট, ঢেঁকি ছাঁটা চাল, তারপরে জাঁতায় ভাঙা আটা বা লাল আটা, এরপর অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর, ফুলকপি, চীনাবাদাম, ডিমের বেশি, কলিজা, যকৃৎ, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। এবং এই ভিটামিন বি কে, যেহেতু ভিটামিন বি একটি নির্দিষ্ট ভিটামিন না, এখানে কয়েক ধরনের ভিটামিন থাকে। এটা হলো ভিটামিন এ, বি। ভিটামিন বি এর ভিতরে আবার থাকে ভিটামিন বি ওয়ান, বি টু, বি সিক্স, বি ফোর, বি টুয়েলভ, এরকম কয়েকটি ভিটামিন মিলে একাত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে আছে ভিটামিন সি। আমরা ভিটামিন সি আসলে কোথায় কোথায় পাওয়া যায়? পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজির ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এরপর আমাদের স্নেহে দ্রবণীয় ভিটামিন। এই স্নেহে দ্রবণীয় ভিটামিনকে ধরনের ভিটামিন আমাদের স্নেহ পদার্থে দ্রবীভূত হয়ে থাকে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন এবং ভিটামিন কে। তাহলে ভিটামিন এ হচ্ছে কোথায় পাওয়া যাবে? ভিটামিন দুধ, মাখন, চর্বি, তারপরে আছে তোমার ডিম, গাজর, আম, কাঁঠাল, তারপর রঙিন শাকসবজি, কলা, মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। আর ভিটামিন ডি পাওয়া যায় দুধ, ডিম, কলিজা, যকৃৎ, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, তারপর হচ্ছে ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে। এরপরে ভিটামিন ই এবং কে যদি বলা হয়, উপরের আমরা যে খাদ্যগুলো উল্লেখ করলাম সেই সব খাদ্যেই ভিটামিন ই এবং কে থাকে। এরপরে আসুন এই ভিটামিনের অভাবজনিত রোগ। এই পুষ্টির অভাবজনিত রোগ সেটা হচ্ছে গয়টার, রাতকানা, রিকেট, রক্তশূন্যতা, এগুলো মূলত ভিটামিনের অভাবেই দিয়ে থাকে। এরপরে আসো রাফেজ। রাফেজটা আসলে কি? দীর্ঘতন্তুময় বা আঁশযুক্ত খাবারকে রাফেজ বলে। যেমন সবজি, বীজ, ডাল, খোসা সমেত ফল, তারপর হচ্ছে শাকসবজি ইত্যাদিতে প্রচুর পরিমাণে রাফেজ থাকে। এই রাফেজ মূলত আমাদের ডাইজেস্ট প্রক্রিয়ায় হজম করা যায় না এবং যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আফেজযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতাকে হ্রাসে সহায়তা করে। এরপর রাফেজ খাবারে যদি আমরা গুরুত্ব দেখি, যেটা আমরা কি জন্য গুরুত্বপূর্ণ সেটা যদি দেখো, তাহলে আহ এটি পরিপাকে সহায়তা করে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে দেহ থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে, খাদ্যনালীর ক্যান্সার, হৃদরোগ কমাতে এবং স্থূলতা হ্রাস করতে এই রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপরে আমরা যেটা দেখব যে সুষম বা আদর্শ খাদ্য পিরামিড। আদর্শ খাদ্য পিরামিড আসলে কি? শর্করাকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, তৃণ বা চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম বা আদর্শ খাদ্য পিরামিড বলে। এই আদর্শ খাদ্য পিরামিডের উপাদানগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আদর্শ খাদ্য পিরামিডের ভিতরে আমাদের যে উপাদানগুলো সবার নিচে থাকবে শর্করা জাতীয় খাদ্য, তারপরে থাকবে ভিটামিন, তারপরে থাকবে আমিষ এবং তারপরে থাকবে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। সবচেয়ে কম থাকবে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ আর সবচেয়ে বেশি থাকবে শর্করা জাতীয় পদার্থ। এই শর্করা, স্নেহ এবং আমিষ জাতীয় খাবারের যদি আমরা খাদ্যের ক্যালোরি পরিমাণটা দেখি তাহলে চলো আমরা দেখে আসি যে কোন খাদ্য থেকে আমরা কি পরিমাণ ক্যালোরি পেতে। তো দেখা যাবে যে প্রতি গ্রাম শর্করা জাতীয় খাবার থেকে আমরা 4 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। ঠিক একইভাবে প্রতি গ্রাম আমিষ থেকে আমরা 4 ক্যালোরি এবং স্নেহ বা চর্বি জাতীয় খাবার থেকে 9 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। এরপরে আমাদের যে টপিক তোমাদের সাথে আলোচনা করব সেটা বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। তাহলে বডি মাস ইন্ডেক্সটা আসলে কি? উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার যে সূচক সেটা কি বলা হয়? বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্সকে আমরা একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি, যে বডি মাস ইন্ডেক্সটাকে আমরা বের করতে পারি। সেই বের করার যে সূত্র সেটা হলো দেহের ওজন। দেহের ওজনকে আমরা কেজিতে রূপান্তর করব। এরপরে দেহের যে উচ্চতা সেটা যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে যে জিনিসটা পাবো সেটা কি বলা হবে? এই দুটাকে যদি আমরা অনুপাত করি অর্থাৎ দেহের ওজনকে কেজিতে নেব এবং আমরা দেহের উচ্চতার যদি মিটারে নিয়ে সেটাকে যদি বর্গ করি, এই দুটা অর্থাৎ দেহের ওজনকে যদি দেহের উচ্চতার বর্গ দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা বডি মাস ইন্ডেক্স পেয়ে যাব। এই বডি মাস ইন্ডেক্সের থেকে আমাদের শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থারও মান নির্ণয় করতে পারি। এই শারীরিক অবস্থাটা কেমন? যদি আমাদের বিএমআই 18.5-এর নিচে থাকে তাহলে শরীরের ওজন তুলনামূলক কম থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কম কম ওজনের। আর 18.5 থেকে যদি 24.9 এর মধ্যে থাকে বিএমআই এর মান, তাহলে সুস্বাস্থ্যের আদর্শ মান। অর্থাৎ একটা মানুষের যে পরিমাণ বিএমআই থাকে তাকে সুস্থ ধরা হবে, সেটা হচ্ছে 18.5 থেকে 24 এর মধ্যে যদি থাকে তাহলে তাকে বলা হবে কি? আদর্শ মান। এরপরে 25 থেকে যদি 29.9 পর্যন্ত যদি বিএমআই এর মান হয়ে থাকে তাহলে শরীরের ওজন অতিরিক্ত ওজনের অধিকারী হবে। আর 30 থেকে 34.9 পর্যন্ত হলে এটা মোটা হওয়ার প্রথম স্তর। আর 35 থেকে 39.5 হলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। আর 40-এর উপরে অর্থাৎ বিএমআই এর মান যদি 40-এর উপরে হয় তাহলে অতিরিক্ত মোটাত্ব। এটা হচ্ছে আমাদের জীবনের জন্য সৃষ্টি হতে পারে। অর্থাৎ মোটার প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং অতিরিক্ত মোটা, এই তিনটেই জীবনের জন্য অস্বাভাবিক, অর্থাৎ আম, যেটা জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করে। এরপরে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ পূর্ণ পরিশ্রমরত অবস্থায় মানব শরীরের ব্যবহৃত শক্তির পরিমাণ নির্ণয় করাকে বিএমআর বলে। এই বিএমআর নির্ণয় করার ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সূত্র।
এই আলাদা আলাদা সূত্র দুটো যদি তোমাদেরকে একটু ধারণা দেয়, তাহলে আমাদের মেয়েদের বিএমআর যদি নির্ণয় করি, তাহলে সূত্রটা হলো 655 প্লাস 9.6 কে গুণ করতে হবে ওজন দিয়ে, অর্থাৎ শারীরিক ওজন দিয়ে। এর সাথে প্লাস করতে হবে কি, প্লাস করতে হবে 18.8 কে গুণ করতে হবে উচ্চতা, অর্থাৎ সেই উচ্চতাটা হতে হবে সেন্টিমিটারে। এরপরে মাইনাস যাবে 4.7 কে যদি আমরা বয়স দ্বারা গুণ করি, তাহলে আমরা মেয়েদের বিএমআর নির্ণয় করা যাবে। ছেলেদের বিএমআর নির্ণয় করার যে সূত্রটা, সেটা হচ্ছে 50, এর সাথে আমরা যোগ করব হুম দেখো 13.7 ইন্টু ওজন, এই ওজনটা থাকবে কেজিতে, প্লাস 5 গুণ উচ্চতা, অর্থাৎ শারীরিক যে উচ্চতা সেটা সেন্টিমিটার থাকবে, মাইনাস যাবে 6.8 থেকে গুণ হবে তাদের বয়সের, এটা গুণ করে এই যে তোমাদের স্ক্রিনে দুটো সূত্র দেখতে পাচ্ছ, এই দুটো সূত্রের সাহায্যে মূলত মেয়েদের এবং ছেলেদের বিএমআর নির্ণয় করা হয়। এই বিএমআর এর সাথে যে ক্যালোরি মানটা, অর্থাৎ কার শরীরে কি পরিমাণ ক্যালোরি দরকার হবে, সেটা এই বিএমআর থেকে নির্ণয় করা যায়। যদি পরিশ্রম না হয়, তাহলে বিএমআর মানকে আমরা 1.2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পরিমাণ আমাদের ক্যালোরি দরকার হবে সেটা আমরা বের করতে পারি। হালকা পরিশ্রম, সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করলে বিএমআর কে আমরা 1.375 যদি গুণ করি, তাহলে আমরা কি পরিমাণ ক্যালোরি দরকার সেই ক্যালোরি। আর যদি পরিশ্রমী, সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করলে, তাহলে বিএমআর কে আমরা 1.35 দ্বারা যদি গুণ করি, তাহলে প্রয়োজনীয় ক্যালোরি সেটা পেয়ে যাবো। এরপর আছে যে পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করলে আমাদের বিএমআর কে 1.725, অত্যন্ত পরিশ্রম, প্রচুর দৌড়ঝাঁপ এবং খেলাধুলা যদি করি, তাহলে আমরা বিএমআর কে 1.9 দ্বারা গুণ করলে আমাদের প্রয়োজনীয় শক্তিটা পেয়ে যাব। তাহলে এই প্রয়োজনীয় শক্তি যখন পাবো, তাহলে আমরা এর থেকে আমরা গুরুত্বপূর্ণ এগুলো অনুধাবন করতে পারবো। এরপরে আমাদের যেটা আসবে বাড়ির কাজ থাকবে, সেই বাড়ির কাজ সম্পর্কে কথা বলবো। তাহলে নেক্সট ক্লাসে যখন আসবে, তখন অবশ্যই তোমরা একটি বাড়ির কাজ করে আনবে। সেই বাড়ির কাজ হলো নিজ নিজ পরিবারের প্রত্যেকের বিএমআই এবং বিএমআর নির্ণয় করে আনবে। তোমাদের পরিবারের যে সদস্য আছে, তাদের উচ্চতা এবং ওজন পরিমাপ করে দেখবে যে তাদের বিএমআই ঠিক আছে। যদি ঠিক থাকে, তাহলে সেটা কোন রেঞ্জের ভিতরে আছে, এবং তার কি কমানো উচিত না বাড়ানো উচিত বিএমআইটা। আর সেই বিএমআর থেকে তারপরে আমাদের বিএমআর নির্ণয় করে সেখান থেকে তুমি দেখবে যে তাদের কার কতটুকু চাহিদা রয়েছে। তাহলে আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আবারও মনে করি যে তোমরা যেখানেই থাকো পড়াশোনা করবে, এবং আমরা তোমাদের জন্য নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে হাজির হই। আমাদের এই অনলাইনগুলো ক্লাসগুলো দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। এই মতো এখানে সবাইকে আবারও ধন্যবাদ।